মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। সাধারণত প্রেমের গল্পে একটা টক ঝাল মিষ্টি ব্যাপার থাকে, তবে এই গল্পের রেসিপিতে টক আর ঝালের পরিমাণই বেশি। এখান থেকে আমাদের গল্পে অনেক কিছু গন্ডগোল হতে শুরু করবে। পরের কথা পরের জন্য থাক, আপাতত এই গল্পের প্রথম গন্ডগোল হলো প্রণয়ের এই মেসেজ। সেদিন রাতে বাড়ি ফিরে নীলাঞ্জন সেই মেসেজটা দেখল, কিন্তু বুঝতে পারল না তার কি করা উচিত। তার মাথায় একটা প্রশ্ন বারবার ঘুরতে থাকলো, ইলা আর তার প্রেমের খবরটা প্রণয়কে কে দিয়েছে? বেশ চিন্তায় সে ইলাকে ফোন করল। হ্যালো, বলল নীলাঞ্জন। ইলা উত্তর দিল, হ্যাঁ বল। প্রণয় জানলো কি করে আমাদের সম্পর্কের কথা? লাইনের ওপার থেকে অনেকক্ষণ কোনো উত্তর এলো না। উত্তেজিত হয়ে নীলাঞ্জন আবার জিজ্ঞেস করল, কি রে, কিছু বলছিস না কেন? ভয়ে ভয়ে ইলা জবাব দিল, স্নিগ্ধা একটা গন্ডগোল করেছে। তোকে আমি আজকেই জানাতাম, কিন্তু সাহস করে বলতে পারিনি। কি গন্ডগোল? আমাকে সব খুলে বল ইলা। নায়ক নায়িকার কথা এগোনোর আগে একটু স্নিগ্ধা মেয়েটার পরিচয় দিয়ে দেওয়া ভালো। প্রণয়, বাসন্তী, স্নিগ্ধা আর ইলা সবাই একই গ্রুপের অংশ। সেই গ্রুপে ইলার সবচেয়ে ভালো বন্ধু স্নিগ্ধা, পুরনো দিনে যাদের বলা হতো সখী। ইলার জীবনে সব কারেন্ট অ্যাফেয়ার্স আর কেউ জানুক বা না জানুক, স্নিগ্ধা জানবেই। কিন্তু তখন কি আর নীলাঞ্জন জানতো যে ইলা স্নিগ্ধাকে গিয়ে তাদের সিক্রেট অ্যাফেয়ারের কথাটা বলে দিয়েছে? শেষমেশ ইলা নীলাঞ্জনকে বুঝিয়ে বলল, স্নিগ্ধা আমার পেছনে পড়েছিল। ও খালি এটাই জিজ্ঞেস করছিল যে আমার আর তোর মধ্যে কি চলছে। প্রথম কয়েকদিন আমি ব্যাপারটা কাটানোর চেষ্টা করেছি, বলেছি যে আমরা শুধু বন্ধু। নীলাঞ্জন পাল্টা প্রশ্ন করল, তাহলে সমস্যাটা হলো কোথায়? কিন্তু স্নিগ্ধা আমার কথা মোটেও বিশ্বাস করেনি। তোর ব্যাপারে রীতিমতো জেরা করে গেছে আমায়। সেই জেরার চাপ সামলাতে না পেরে আমি ওকে সব বলে ফেলেছি যে আমার তোকে পছন্দ, আমরা প্রেম করার কথা ভাবছি। সব বুঝলাম, কিন্তু এটা এখনো আমার মাথায় ঢুকছে না যে প্রণয় কি করে খবরটা পেল। বিশ্বাস কর, এই পুরো গন্ডগোলটা স্নিগ্ধা করেছে। আজকে প্রণয় ক্লাসের পর স্নিগ্ধাকে জিজ্ঞেস করেছিল আমি আর তুই প্রেম করছি কিনা। স্নিগ্ধা তখন অনায়াসে হ্যাঁ বলে দিয়েছে। এটা শুনে নীলাঞ্জন মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার রাগ হচ্ছিল না বিরক্তি, সে নিজেই বুঝে উঠতে পারছিল না। মাথা ঠান্ডা করে ইলাকে সে বলল, প্রণয় আমাকে মেসেজ করেছিল। ও জানিয়ে দিয়েছে যে ও বন্ধুত্ব রাখতে চায় না। কিন্তু কেন? জিজ্ঞেস করলো ইলা। আরে ও তোকে পছন্দ করে। আমাকে আজকে সকালেই জিজ্ঞেস করেছে তোর ব্যাপারে। আমি তখন অস্বীকার করেছি, কারণ সেটাই আমাদের মধ্যে ঠিক ছিল। কিন্তু তোর বন্ধু এরকম বোকামি করবে আমি তো আর জানতাম না। কি বলছিসটা কি? প্রণয় আমাকে পছন্দ করে? ও তো আমাকে কিছু বলেনি, আমি তো কিছু বুঝতেও পারিনি। ছেড়ে দে, যা কেলো হওয়ার হয়ে গেছে। এবার কি হবে নীলাঞ্জন জানি না, তবে আমি যদ্দূর প্রণয়কে চিনি, এখন ফোন করলে ও তুলবে না। যা করার কাল ক্যাম্পাসে গিয়েই করতে হবে। হ্যাঁ, কালকে আমরা দুজনে মিলে একবার প্রণয়ের সঙ্গে কথা বলি। ও নিশ্চয়ই তোকে রাগের মাথায় মেসেজ করেছে। কালকে আশা করি মাথা ঠান্ডা হয়ে যাবে। এটা ছাড়া আমি আর কোনো উপায় দেখছি না। ঠিক আছে, তাহলে এখন রাখলাম। এই শোন। হ্যাঁ বল। স্নিগ্ধাকে নিজের ব্যাপারে সবকিছু বলা বন্ধ কর। আর যদি সেটা করতে না পারিস, ওকে একটা ভালো পেটের ডাক্তার দেখা। এত পেট পাতলা হলে খুব মুশকিল। এই বলে নীলাঞ্জন ফোনটা রেখে দিল। কিন্তু এই লাভ ট্রায়াঙ্গেলের কোনো সমাধান করা গেল না। পরের দিন ক্যাম্পাসে ইলা, নীলাঞ্জন আর স্নিগ্ধা তিনজনে গিয়ে প্রণয়ের সাথে কথা বলার চেষ্টা করল। প্রণয় তাদেরকে দেখে এড়িয়ে চলে গেল। পরিষ্কার বুঝিয়ে দিল যে সে কথা বলতে চায় না। এটা খুব সত্যি কথা যে মনে আঘাত পেলে জেদ বেড়ে যায়। আর সেই ক্ষতর সূত্র যদি একতরফা প্রেম হয়, তাহলে তো কথাই নেই। ইলাকে এসে কোনো দিন আপন করতে পারবে না। এই কথা ভেবে তার মনে একটা গভীর ক্ষত তৈরি হয়েছিল। সময়ের সাথে সাথে সেই ক্ষত বোধহয় সেপ্টিকে পরিণত হয়েছিল। নীলাঞ্জন আর ইলার সঙ্গে প্রণয় যে সেই কথা বলা বন্ধ করল, সে আর কোনোদিন ফিরে এলো না।
নীলাঞ্জন বা ইলা ফোন করলে ধরতো না। ক্যাম্পাসে অদ্ভুত আচরণ করত। দেখে মনে হতো যেন ওদের দুজনের সঙ্গে তার কোনো দিনই পরিচয় ছিল না। নীলাঞ্জন পুরনো বন্ধুদের যোগাযোগ করলো, গোটা ব্যাপারটা তাদের খুলে বলল। একদিন প্রণয়, নীলাঞ্জন আর আরও 3 জন বন্ধু কফি হাউসে দেখা করলো। সবাই মিলে প্রণয়কে প্রাণপণ বোঝানোর চেষ্টা করলো, একজন মেয়ের কারণে নীলাঞ্জন আর তার এতদিনের বন্ধুত্ব শেষ হয়ে যেতে পারে না। কিন্তু ওই যে বললাম, একটা গভীর ক্ষত থেকে উঠে আসা জেদ চেপে ধরেছিল প্রণয়কে। সেই জেদ থেকে ওকে বের করে আনার সাধ্য কারুর ছিল না। কফি হাউসে বসে ওই 2 ঘন্টা প্রণয় নীলাঞ্জনের সাথে কথা তো বললই না, উল্টে তার দিকে তাকানোরও প্রয়োজন মনে করল না। লক্ষ্য করে দেখবেন, জীবনের শেষগুলো খুব আচমকা হয়। কখন যে কি শেষ হয়ে যাচ্ছে সেটা আগে থেকে বোঝা যায় না। হঠাৎ একদিন পাড়ায় ক্রিকেট খেলা বন্ধ হয়ে যায়। হঠাৎ একদিন প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখতে আর ইচ্ছে করে না। হঠাৎ একদিন কালী পুজোয় বাবা মা বাজি আর কিনে দেয় না। ঠিক এইভাবে নীলাঞ্জন আর প্রণয়ের বন্ধুত্ব হঠাৎ একদিন শেষ হয়ে গেল। ত্রিভুজের অঙ্কের সলিউশন পাওয়া গেল না। নীলাঞ্জনকে অঙ্কটা তার সিলেবাস থেকেই বাদ দিয়ে দিতে হলো। প্রণয় বলে ছেলেটা আমাদের গল্প ছেড়ে বহুদূর চলে গেল, সে আর ফিরবে না। কিন্তু একজন ছেড়ে চলে গেলে তো আর গল্প থেমে থাকে না। আমাদের নায়ক আর নায়িকার প্রেম চলতে লাগলো। প্রণয়ের সাথে সম্পর্ক চুকে যাওয়া নিয়ে নীলাঞ্জনের দুঃখ হয়েছিল, কিন্তু সেই দুঃখ সে খুব শিগগিরই কাটিয়ে উঠল। কলেজে নতুন বন্ধু বান্ধব বানাতে সময় লাগলো না। লাভ ট্রায়াঙ্গেল হওয়ার পরে ইলা আর নীলাঞ্জন নিজে থেকে সবাইকে তাদের সম্পর্কের কথা জানালো। দিনগুলো বেশ ভালোই কেটে যাচ্ছিল। ইলার ছিল নাচের শখ, আর নীলাঞ্জনের ছিল রাজনীতির প্রতি ঝোঁক। তাদের পড়াশোনা আর প্রেম ছাড়া এই দুটো জিনিস নিয়ে তারা মেতে উঠল। সবকিছু ঠিকঠাক চলছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু একটু আগেই বললাম না, এখান থেকে অনেক কিছু গন্ডগোল করতে শুরু হবে। লাভ ট্রায়াঙ্গেলের ব্যাপারটা তো শুধু শুরু, এরপরে অনেক কিছু ঘটবে, আর খুব তাড়াতাড়ি ঘটবে। আপনাদের আয়ুষকে মনে আছে তো? নীলাঞ্জনের পাশের বাড়িতে থাকি, তার সঙ্গে মাঝে মাঝে গঙ্গার ঘাটে চা খেতে যায় নীলাঞ্জন। যদি ভুলে গিয়ে থাকেন মনে করিয়ে দিই, আমি বলেছিলাম যে এই আয়ুষ ছেলেটা এই গল্পে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই পর্ব আপনাদেরকে বলার পালা চলে এসেছে। পুজোর ছুটি পড়তে আর কয়েকদিন বাকি। দিনটা শনিবার। দুপুরের ট্রেন ধরে নীলাঞ্জন আর তার মা কলকাতা ফিরছে। মা আর ছেলে মিলে বাঁকুড়ায় গেছিল মামাবাড়িতে। প্রতি বছর ঠিক পুজোর আগেই নীলাঞ্জনকে মামাবাড়ি যেতে হয়। এর পেছনে একটা অদ্ভুত কারণ আছে। নীলাঞ্জনের বরাবরের বক্তব্য যে পুজোর সময় সে কলকাতা ছেড়ে কোথাও যাবে না, তাই মামারা যখনই তাকে পুজোয় বাঁকুড়ায় আসতে বলতো সে পরিষ্কার না করে দিত। এই নিয়ে মামাদের প্রচুর ক্ষোভও ছিল। সেই ক্ষোভ মেটানোর জন্য তার মা একটা উপায় বের করে। পুজোর ঠিক 1 সপ্তাহ আগে, মানে মহালয়ার সময়টায়, নীলাঞ্জনের মা তার ছেলেকে নিয়ে বাঁকুড়ায় চলে যেত। ভোরবেলা উঠে মামা, ভাগ্নে আর বাকি পরিবার মিলে একসঙ্গে মহালয়া শুনত। যদিও ভাগ্নে মানে নীলাঞ্জন প্রতিবারই রেডিও চালু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ত, তবুও মামাবাড়ির সবাই এই ব্যবস্থায় খুব সন্তুষ্ট ছিল। কি করে পুজোয় মামাদের সঙ্গে ঠাকুর দেখতে না যাওয়ার ক্ষোভ একসঙ্গে মহালয়া শুনে মিটে যেতে পারে, এই প্রশ্নের উত্তর নীলাঞ্জন খোঁজা বন্ধ করে দিয়েছে। পুজোর আগে মামাবাড়ি যাওয়ার ব্যাপারটা একটা নিয়মের মতো হয়ে গেছিল। খুব একটা সেই নিয়ম নীলাঞ্জন ভাঙেনি। ট্রেনে বসে বসে সবে একটা ঝালমুড়ি কিনে খেতে যাবে এমন সময় নীলাঞ্জনের ফোনটা বেজে উঠল। সে দেখল আয়ুষ ফোন করছে। নীলাঞ্জন বলল, হ্যালো, বল। ওপার থেকে উত্তর দিল আয়ুষ, এই নীলুদা, আজকে রাতে তো ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা আছে, FA কাপ। আমরা পাড়ায় যারা আছি, মানে আমি, তুমি, শাগনিকদা, ডোডো, ভাবছিলাম একসঙ্গে খেলা দেখব। একদম, এটা হেভি প্ল্যান। কটা থেকে খেলা রে? রাত 2:30 থেকে শুরু, শাগনিকদার বাড়িতে। আমি বাঁকুড়া থেকে ফিরছি, বিকেলের মধ্যে সাঁতরাগাছি ঢুকে যাব। একেবারে শাগনিকের বাড়িতে দেখা করবি নাকি তার আগে কফি হাউসে যাবি? বাড়িতে বসে থাকতে আর কার ভালো লাগে বলো? বলছো যখন
একবার কফি হাউস ঘুরে আসাই যায়। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, এখন রাখলাম। এই বলে নীলাঞ্জন ফোন রেখে দিল। মনে মনে ভাবল আজকের দিনটা বেশ ভালোই কাটবে। সারা বিকেল আয়ুষের সঙ্গে আড্ডা, তারপরে শাগনিকের বাড়িতে ওর মায়ের হাতের চিলি চিকেন, আর শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা। উফ, পুরো জমে ক্ষীর। কিন্তু বন্ধুগণ, ক্ষীরের মতো মিষ্টি পদার্থ এই গল্পে খুবই কম আছে, সে কথা আমি আগেই বলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আরেকটা গন্ডগোল হতে চলেছে। কিন্তু আমি আগে থেকেই বলে দিচ্ছি, এই গন্ডগোলের গল্প শুনে যদি আপনাদের খুব সিরিয়াস মনে হয়, তাহলে এই গল্প আপনাদেরকে পদে পদে আশ্চর্য করবে। যখন আয়ুষ আর নীলাঞ্জন কফি হাউস থেকে বেরোচ্ছে, তখন রাত 8:30 বাজে। হঠাৎ নীলাঞ্জনের ফোন বেজে উঠল। ইলা ফোন করছে। নীলাঞ্জন বলল, হ্যালো, কি খবর তোর? ইলা জবাব দিল, আমার খবর ভালোই। তুই ফিরেছিস বাঁকুড়া থেকে? হ্যাঁ হ্যাঁ, কলকাতা ফিরে আয়ুষ আর আমি কফি হাউসে চলে এসেছি। আড্ডা ছাড়া আর জীবনে কিছু নেই না তোদের? একটা স্কুলে পড়া ছেলের জীবন নষ্ট করছিস বসে বসে। ওকে বাড়ি গিয়ে পড়াশোনা করতে বল। বড় দিদির দায়িত্ব পালন করতে চাইলে আয়ুষের সঙ্গে তুই নিজে কথা বলে নিস, আমি এত কিছু বলতে পারবো না। ফালতু কথা ছাড়। সেদিন ভোরবেলা ফোন করে যেটা বললাম মনে আছে তো? কালকে সকাল 9টায় নিউ মার্কেট, কিন্তু দেরি করবি না। প্রথম 2-3 মিনিট নীলাঞ্জন কিচ্ছু মনে করতে পারল না। তার শুধু এইটুকু মনে পড়ল যে মামারা যখন তাকে ভোরবেলা মহালয় শোনার জন্য উঠিয়ে দিয়েছিল, তার কিছুক্ষণ পরেই ইলা ফোন করেছিল। তখন ঘুমের ঘরে প্রচুর হুঁ হ্যাঁ বলেছে, সেটা তার পরিষ্কার মনে আছে। কিন্তু আদতে ইলা কি বলেছে সেটা তার স্মৃতি থেকে মুছে গেছে। নীলাঞ্জনের দিক থেকে কোনো উত্তর না পেয়ে ইলা আবার বলল, এবার তার গলা গুরুগম্ভীর, কালকে সকালে তোকে নিউ মার্কেট কেন আসতে বলেছি তুই জানিস না, তাই না? আমতা আমতা করে নীলাঞ্জন উত্তর দেওয়ার চেষ্টা করল, না মানে জানি, কিন্তু মনে পড়ছে না ঠিক। থাক, এখন আর তোকে নাটক করতে হবে না। আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, তোর আর আমার কালকে সকালে নিউ মার্কেট যাওয়ার কথা, পুজোর শপিং করার জন্য। ও হ্যাঁ হ্যাঁ, এবার সব মনে পড়ে গেছে। তুই কোনো চিন্তা করিস না, আমি কালকে ঠিক সময় ধর্মতলা পৌঁছে যাব। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। এখন রাখলাম, পিসি ডাকছে। এই বলে ইলা ফোন রেখে দিল। নীলাঞ্জন যেন হাঁপ ছেড়ে বাঁচল। বড় সড়ো একটা কেস খেতে খেতে সে বেঁচে গেছে আজকে। পরে যখন আয়ুষ জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন পুরো ব্যাপারটা তাকে বুঝিয়ে বলল নীলাঞ্জন। সব শুনে স্কুল পড়ুয়া আয়ুষ একটাই প্রশ্ন করল, নীলুদা, আজকে খেলা শেষ হতে হতে কিন্তু ভোর 5টা 5:30 বাজবে, তারপরে তুমি ঠিক সময় ধর্মতলা পৌঁছতে পারবে তো? চূড়ান্ত আত্মবিশ্বাসের সঙ্গে নীলাঞ্জন উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, খেলা দেখে বাড়ি ফিরে আর ঘুমোবো না, বুঝলি, একেবারে বেরিয়ে পড়বো। আয়ুষ এই কথাটা শুনে অনেকক্ষণ নীলাঞ্জনের দিকে তাকিয়ে থাকলো। তার এই বুদ্ধিটা যেন কিছুতেই হজম হলো না। এরপর আয়ুষ, নীলাঞ্জন আর তাদের পাড়ার আরও 2জন বন্ধু, শাগনিক আর ডোডো, সারা রাত খেলা দেখতে দেখতে প্রচুর হই হুল্লোড় করল। না হওয়া গোল নিয়ে আফসোস, তাদের প্রিয় খেলোয়াড় গোল করেছে এই আনন্দে পাড়া মাত করা চিৎকার, ফ্রি কিক থেকে গোল হবে কি না এই নিয়ে নিজেদের মধ্যে তুমুল ঝামেলা, এইসব আর কি। ম্যানচেস্টার ইউনাইটেড শেষে জিতে গেল। ডোডো বলল যে ও আর বাড়ি ফিরবে না, শাগনিকদার বাড়িতেই ঘুমিয়ে পড়বে। সকাল 9টায় ইলার সঙ্গে পুজো শপিংয়ের প্ল্যান না থাকলে নীলাঞ্জনও হয়তো ওখানেই ঘুমিয়ে পড়তো, কিন্তু সেটা করলে ওর প্রেমটা আর থাকবে না। যখন নীলাঞ্জন বাড়ি ঢুকলো তখন 6:45 বাজে। রান্নাঘরে গিয়ে একটা কড়া কফি বানালো। এসি ঘরে ঢুকে দেখলো মা অঘরে ঘুমোচ্ছে। এই এসি ঘরে ঢোকাটাই নীলাঞ্জনের সবচেয়ে বড় ভুল। কফির কাপটা জানলার পাশে রেখে যেই না একটু গা এলিয়েছে, অমনি জাদু মন্ত্রের মতো যেন এসির হাওয়াটা তার কানে এসে ফিসফিস করতে লাগলো। এরপরে কি হতে চলেছে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। যেই ছেলের বাকি সকালটা জেগে থাকার কথা ছিল, সে ওই ঘরে ঢোকার 15 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ল। ঘুমন্ত নীলাঞ্জন আর একটা মৃতদেহের মধ্যে পার্থক্য করা খুব কঠিন কাজ। নীলাঞ্জনের ঘুম ভাঙল জানালার কাছে দুম দুম আওয়াজ শুনে। কিছুক্ষণ পরে আয়ুষের গলাও শুনতে পেল, নীলুদা, 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 সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো। ধড়ফড় করে বিছানা ছেড়ে উঠে বসল নীলাঞ্জন। দেখলো পাঁচিলের ওপারে দাঁড়িয়ে আয়ুষ একটা লম্বা কাঠের টুকরো নিয়ে তার জানলায় আঘাত করেই চলেছে।
তার চোখ মুখ দেখে মনে হচ্ছে একটা ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। তখনও নীলাঞ্জনের ঘুমের ঘোর পুরোপুরি কাটেনি। ঢুলু ঢুলু চোখে সে মাথার কাছে রাখা ফোনটা খুলে দেখল। ফোনটা খুলতেই ওর চোখের মনি আটকে গেল। ফোনের ঘড়িতে তখন 11:15 বাজে। তাছাড়াও আরেকটা চিন্তার কারণ আছে। ইলা তাকে গুনে গুনে 127 বার ফোন করেছে, সব কটা মিসড কল। এর মানেটা খুবই সহজ। নীলাঞ্জন ইলাকে প্রায় 2 ঘন্টা ধর্মতলার মোড়ে দাঁড় করিয়ে রেখেছে। যেই ধর্মতলায় আমাদের নায়ক নায়িকার প্রেম কাহিনী শুরু হয়েছিল, সেই একই জায়গায় তাদের সম্পর্কের অবসান ঘটবে না তো? মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।